হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্থিতিস্থাপকতা ক্লাস নাম্বার 2। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু স্টার্ট আপ আওয়ার বোর্ড, দেন উই উইল স্টার্ট আওয়ার ডিসকাশন। আমি প্রথমে একটু সেট আপ করে দিচ্ছি এটা একটু। ওকে, আই হোপ ওকে যুক্ত হয়ে যাচ্ছে, অনেকে দেখলাম। ঠিক আছে, যুক্ত হয়ে যাও সবাই দ্রুত। আমি একটু সেট আপ করে দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের পড়াটা শুরু করে দেবো। ওকে, আই হোপ এভরিথিং ইজ ওকে। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি 11 জন যুক্ত হয়ে গেছে। কি করেছি, লিঙ্কটা একটু দিয়ে আসি, দেন ক্লাসটা আলোচনা করতেছি। আচ্ছা, আমরা তোমাদের হচ্ছে গিয়ে কি গত ক্লাসে আমরা তোমাদেরকে স্থিতিস্থাপকতার বেসিক ক্লাসটা দিয়েছে এবং তোমরা কিভাবে কোয়েশ্চেন সলভ করবে সেটা বলেছি। আহ, ঢাকা বোর্ড 21 নম্বর একটা প্রশ্ন নিয়ে আমাকে একজন বলছে যে ঢাকা বোর্ড 21 একটু প্রশ্নটা দেখতে, আমি একটু দেখতে চাই যে ঢাকা বোর্ড 21 আসলে কি আছে। আমি একটু দেখি। ঢাকা বোর্ড 21 একজনের সমস্যা হয়েছে বলছে। তার কি সমস্যা হয়েছে সেটা একটু আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। সে আসলে সমস্যাটা কোথায় পাইছে একটু দেখে। ঢাকা বোর্ড 21। আচ্ছা, তোমরা কি পেরেছো? এই তোমাদেরকে যে বাড়ির কাজগুলো দিতে বলছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম, সেগুলো কি তোমরা পারছো? ঢাকা বোর্ড 21-এর সাথে উত্তর মিলে না যে। আচ্ছা, উত্তর না মিলার একটা কারণ আমি তোমাদেরকে বলি। যারা বলতেছো যে বেসিক্যালি রিজওয়ান বলছে, রিজওয়ান নাকি, হ্যাঁ রিজওয়ান বলছিল তার নাকি মিলে নাই। আচ্ছা, যার মিলে নাই সে একটু খেয়াল কর। ওখানে যখন বিন্দুগুলো ধরছে, ভাই তুই একটু খেয়াল করিস যে ওখানে যখন বিন্দুগুলো ধরছে ঢাকা বোর্ডে, তখন এক পাশে আমরা দাম লিখছি আর পাশে লিখছিলাম চাহিদা। তো কিছু কিছু বইয়ে দেখ, আমরা এখানে এ আর বি এর মধ্যে প্রাথমিক তো অবভিয়াসলি পরবর্তী থেকে আসছে, পরবর্তী হচ্ছে বি। ঠিক আছে, তো পরবর্তী হচ্ছে বি, তাহলে এ বিন্দুতে 3 টাকা, চাহিদা হচ্ছে 4 একক। বি বিন্দুতে হচ্ছে 2 টাকা, চাহিদা হচ্ছে 6 একক। কারো কারো বইয়ে দেখবি, কারো কেউ কেউ যদি চিন্তা করে, যে সে প্রাথমিক প্রাথমিক দাম হচ্ছে 2 টাকা ধরবে, চাহিদা 6, পরে হচ্ছে দাম 3 টাকা ধরবে, পরে হচ্ছে 4, তাহলে এটার আনসার আর এটার আনসার মিলবে না। ঠিক আছে, আনসার ভিন্ন হবে, এখানে আনসার আর এখানে আনসার ভিন্ন হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কমন সেন্স ইউজ করতে হবে যে এখানে প্রাথমিক বিন্দুটা কে হবে, আসলে প্রাথমিক এ নাকি বি, সেটা একটা কমন সেন্সের বিষয়। তো কিছু কিছু বইয়ে এভাবে করছে, এই মান ধরে করছে, সো তার সাথে আমাদের না মিলার একটা চান্স আছে। বাট আলটিমেটলি এটা কোনো সমস্যা না, তুমি জাস্ট দেখা দিলে হবে। বক্সটা যদি দেখা দাও তাহলে তোমার আর ভুলটা ধরতে পারলো না আর কি, তাহলে আর ভুল থাকবে না। তোমরা যদি বক্সটা দেখা দাও তাহলে আর ভুলটা থাকবে না। ওকে, নমস্কার জানাচ্ছে, হ্যাঁ রিজওয়ান, এই আশা করি তোর সমস্যার সমাধান হয়ে গেছে। যেটা বললাম যে এভাবে এই বক্সটা দিয়ে করলে একরকম আনসার আসবে, এই বক্সটা দিয়ে করলে একরকম আনসার আসবে। তো কিছু কিছু বইয়ের ক্ষেত্রে এরকম করছে, আর কিছু কিছু বই এরকম করছে, তো সমস্যা নাই, আমরা দেখে দিলে হচ্ছে। হ্যাঁ, আর বাকিগুলো ইনশাল্লাহ মিলে যাবে, বাকিগুলো সবগুলো মিলে যাবে। আচ্ছা, স্থিতিস্থাপকতা নিয়ে আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আজকে যেহেতু আমরা বেসিক গুলো পড়ে ফেলছি যে স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতা কত প্রকার। ক্যামেরাতে বোধহয় কোনো একটা সমস্যা হয়েছে বা একটু অস্পষ্ট দেখাচ্ছে, আমি একটু দেখার চেষ্টা করি। এটা তো মোছা যাচ্ছে না, একটু অস্পষ্ট দেখাচ্ছে, বাট কেন দেখাচ্ছে আমি জানি না। আই হোপ এখন ঠিকঠাক দেখাবে। ওকে, ঠিক আছে, 16 জন চলে আসছো। আচ্ছা, এবার আলোচনা শুরু করি। দেখো, আমরা বলছি স্থিতিস্থাপকতা, এই স্থিতিস্থাপকতা হচ্ছে একটা গাণিতিক বিষয়। তো অর্থনীতিতে যখন অর্থনীতিতে বলবো তখন স্থিতিস্থাপকতা প্রধানত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। আচ্ছা, এই চাহিদা স্থিতিস্থাপকতা আবার হচ্ছে 3 ধরনের। চাহিদা স্থিতিস্থাপকতা আবার 3 ধরনের। একটা হচ্ছে ইপি, একটা হচ্ছে ইউআই, আর একটা হচ্ছে ইসি। ঠিক আছে, আর এটা হচ্ছে এক ধরনের, এই এক ধরনেরটাই হচ্ছে ইএস। এটাই আসে পরীক্ষায়, এর বাইরে আসে না। তো ইপির
ইপির একটা সূত্র আছে, ইপির সূত্রটা হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, আর হচ্ছে পি ডিভাইড বাই কিউডি। আর ইওয়াই এর সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল ওয়াই, ওয়াই ডিভাইড বাই কিউডি। আর ইসি সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। তবে এই ক্ষেত্রে এখানে যদি এক্স থাকে এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই থাকবে। এগুলো হচ্ছে সূত্র। এখন এই সূত্র ব্যবহার করে আমরা আমাদের কাজ হবে কি, এই সূত্রগুলো ব্যবহার করে এখান থেকে একটা মান নির্ণয় করা, একটা মান নির্ণয় করা, এখান থেকেও একটা মান নির্ণয় করা, এখান থেকে একটা মান নির্ণয় করা। আর যদি পরীক্ষা মান নির্ণয় করতে বলে তাহলে এখানেই আনসার। আর যদি মান নির্ণয়ের উপর ভিত্তি করে, মূলত আমাদের কাজ হচ্ছে এই মানগুলোর ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি যাচাই করা, দ্রব্যের প্রকৃতি যাচাই করা। তো কালকে লিখে দিয়েছিলাম কিভাবে দ্রব্যের প্রকৃতি যাচাই করতে হয়, কখন কি করতে হয়। তো সেক্ষেত্রে কালকে ক্লাসটা যদি ভালো মতো দেখো তাহলে এই জিনিসগুলো তোমাদের জন্য আহামরি কোনো একটা সমস্যা হবে না। বাট আজকে আমরা মূলত আমাদের যে বই আছে ওই বইয়ের বেসিক কথাবার্তা, যে কথাবার্তাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এখানে একটাই সূত্র আছে, ইএস ইকুয়াল টু ডেল কিউএস ডিভাইড বাই ডেল পি, একটা পি ডিভাইড বাই কিউএস। এটা হচ্ছে একটা সূত্র। তো আজকে বেসিক্যালি আমরা কি করব, আজকে হচ্ছে আমরা যে এই যে চাহিদা স্থিতিস্থাপকতা বলো, যোগান স্থিতিস্থাপকতা বলো, এটার যে বইয়ের মধ্যে বেসিক কথাবার্তাগুলো দেওয়া আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবো এবং এমসিকিউ কয়েকটা এমসিকিউ সলভ করার চেষ্টা করবো। তো আমরা সবাই রেডি কিনা একটু জানাবা, একটু দ্রুত জানাও তো, আমরা সবাই রেডি কিনা। আচ্ছা, পিডিএফ সমস্যা হয় না, এই কোশ্চেন আমি স্যার কি প্রতিদিন ক্লাসে আচ্ছা মন্তব্য বলবো, ঠিক আছে, তোরা যেগুলো বলতেছিস। হ্যাঁ, আর একটা প্রশ্ন তো স্যারকে করছিস কিন্তু ওখানে ভুল বলছে, আসলে কেন ভুল বলছে জানি না, বাট প্রশ্ন ভুল না, যার যার ভিন্নতা দৃষ্টিকোণ থেকে সে জিনিসটা করতে পারবে, ওটা কোনো সমস্যা নাই। কোয়েশ্চেনটা বের করার সময় যেটা যেটা। আর একটা কথা বলছে যে ক্লাস কি রেগুলার করবেন, ক্লাস রেগুলার না, কিছুদিন পর ঈদ আসতেছে, ঈদে বন্ধ হয়ে যাবে। আমি চাচ্ছি ঈদের আগে অন্তত আমরা একটু পড়ালেখা শেষ করি, মানে কিছুটা পড়ালেখা শেষ করি যাতে ঈদের আগে। হ্যাঁ, তো যারা এমনিতে ক্লাস, যারা ক্লাস করে তারা প্রতিদিন ক্লাস করেনি, যারা করে না তারা এমনিতেও করে না। এটা রুটিন ওয়াইজ ক্লাস করলেও করে না, এমনিতেও করলেও করে না। আর তোমাদের মানে গতকালকে ক্লাস হয়েছিল, আজকে ক্লাস হওয়ার কথা না, বাট আজকে ক্লাস নিচ্ছি কেন, আমি ওই মাঝখানে কয়েকটা ক্লাস মিস দিয়েছিলাম, ঠিক আছে। তো ক্লাস মিস দেওয়া আসলে আমার, ক্লাস মিস দিলে আমার একটু ভালো লাগে না আর কি, কম ভালো লাগে। তো আমি চাই আমার দায়িত্বটা আমি ঠিকঠাক পালন করে দিই, বাকিটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তোমরা ক্লাস করবে না কি করবে না সেটা তোমাদের ইচ্ছা, বাট আমি আমার জায়গা থেকে অন্তত 100 থাকি, ঠিক আছে। দেখেন এবার আমরা একটু পিডিএফ থেকে পড়ি, পিডিএফ থেকে বইগুলো বইয়ে কি বলতে চাচ্ছে সেগুলো একটু বলি। কারণ তুমি বইটা যদি 100% মনোযোগ দিয়ে পড়ো, তুমি মনে রাখবা 100% কোয়েশ্চেন তোমার কমন আসবে, 100% কোয়েশ্চেন কমন আসবে। দেখো আমি যে তোমাদেরকে বলি যে এই পড়ো ভালো করে, কোয়েশ্চেন কমন আসবে, এগুলো আসলে কেন বলি জানো, কারণ এটা আমার আমার যেটা এক্সপিরিয়েন্স বলো, এখন আমার মনের মধ্যে আসলে যেটা আসে সেটা হচ্ছে আমি যা পড়াচ্ছি, আমি তো তোমাকে বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি না, আর বইয়ে বাদ যাওয়ার মতো কিছু পড়াচ্ছি না, আমি তোমাকে সবকিছু পড়াচ্ছি। এখন তুমি এখান থেকে যতটুকু ধরে রাখতে পারো ততটুকু তোমার ক্যাপাসিটি, ততটুকুই তোমার রেজাল্ট, ঠিক আছে। তা আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে 100 প্রিপেয়ার করে দেওয়া, পরীক্ষায় গিয়ে 100 যাতে আনসার করে আসতে পারো। তো এই ক্ষেত্রে তুমি যদি ক্লাস না করো, রেকর্ড ক্লাস না করো, লাইভ ক্লাস না করো, ক্লাসে মনোযোগ না দাও, তাহলে সেক্ষেত্রে তো তোমার মানে কোর্সে ভর্তি হয়ে আসলে কোনো ফায়দা নাই। তো এই বই যখন লিখি তখন আসলে একাধিক বই পড়ে বইটা লিখছি আমি। তোমাদের হাতে এখন যে বইটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একাধিক বইয়ের সমন্বয়ে একটা বই। তো আমি চেষ্টা করেছি যে হাতে কোনো পড়া বাদ না যায়, তারপরেও ভুল ত্রুটি থাকে, কয়েকটা জিনিস বাদ পড়েই যেতে পারে। তো সেগুলো আসলে কথা বলতে বলতে বলে দিব, হয়তো তোমরা একটু নোট ডাউন করে রাখবা, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের পরীক্ষায় কিউ খেতে পারবে না, এই তো 7টা বাজে নিতেছে, আমি বিগত বর্ষগুলো দেখেছি আপনি যেভাবে পড়ান কমপ্লিট। হ্যাঁ অবশ্যই কমন পড়বে, আসো। ওকে, স্থিতিস্থাপকতা আমরা পড়েছিলাম কোন একটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক। দেখো শতাংশিকের আরেক নাম হচ্ছে আপেক্ষিক, এখানে আপেক্ষিক বানানটা ভুল আসছে, তোমরা একটু লিখে নাও আপেক্ষিক, ঠিক আছে। আপেক্ষিক বানানটা এখানে ভুল আসছে। আপেক্ষিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের অনুপাত বা হার বা মাত্রাকে স্থিতিস্থাপকতা বলে। যখন আমরা সূত্র লিখবো যার ফলে হয়
যার ফলে হয় সেই ফলেটা নিচে, স্বাধীন চলকের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন নিচে, উপরে হচ্ছে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন উপরে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, মানে স্থিতিস্থাপকতার সূত্র যদি আসে। আর সাধারণত স্থিতিস্থাপকতা দুই প্রকার হয়, একটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা আর একটা যোগানের স্থিতিস্থাপকতা। তো চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা বলি, চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা বলি সেটা হচ্ছে কি, চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা বলি তোমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তো এখানে যদি খেয়াল করি যে একটা চাহিদার অপেক্ষক লিখেছি, যে চাহিদা সমান ফাংশন অফ চাহিদা নির্ধারক, এটাকে যদি ভেঙে লিখি চাহিদা ইজ ইকুয়াল টু পি 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 এস পি এক্স পি সি টি এ, এগুলো তো আমরা জানি, পি এক্স পি এস পি সি টি এ জি টি ই এন ওয়াই, এগুলো তো আমরা জানি, এরা হচ্ছে চাহিদা নির্ধারক, আমরা মুখস্থ করছিলাম, প্রীতাঙ্গিত দিয়ে মুখস্থ করছিলাম, প্রীতাঙ্গিত। তো প্রীতাঙ্গিত যে কথা এগুলাই একই কথা, হ্যাঁ এগুলাই একই কথা, এগুলো একই কথা। তো চাহিদা নির্ধারকের যে কোনো একটির আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, যে কোনো একটির আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাত বা হার বা মাত্রাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। তো চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা এখানে দিয়েছে, চাহিদার স্থিতিস্থাপকতার মাধ্যমে চাহিদার পরিবর্তনের মাত্রা পরিমাপ করা হয়। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, যে চাহিদার স্থিতিস্থাপকতা দিয়ে মূলত কিসের পরিবর্তনের মাত্রা ব্যবহার জানা যায়, কিসের পরিবর্তনের মাত্রা পরিমাপ করা হয়, মনে রাখবা চাহিদার পরিবর্তনের মাত্রা, চাহিদার পরিবর্তনের মাত্রা পরিমাপ করা হয়। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা মূলত চাহিদার পরিবর্তনের মাত্রা প্রকাশ করে। তো কিছু চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারক আছে, কোনটার চাহিদা স্থিতিস্থাপকতা একের বেশি আসবে, কোনটা ধনাত্মক আসবে, কোনটা ঋণাত্মক আসবে, এগুলো কিসের উপর ডিপেন্ড করে, এগুলো ডিপেন্ড করে দ্রব্যের প্রকৃতির উপর, এগুলো ডিপেন্ড করে বিকল্প দ্রব্যের উপস্থিতির উপর, আয়ের পরিবর্তনের উপর, ভোক্তার অভ্যাসের উপর, বিকল্প দ্রব্যের উপর, পরিপূরক দ্রব্যের উপর, একাধিক ব্যবহারযোগ্য দ্রব্যের উপর, স্থগিত ব্যবহারের উপর, দ্রব্যের দামের উপর, সময়ের ব্যবধানের উপর, আয়ের শতকরা খরচের উপর, মুক্ত চাহিদার উপর, যুক্ত চাহিদার উপর। আচ্ছা, এগুলোকে আমাদের মনে রাখতে হবে, তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তেমন গুরুত্বপূর্ণ নয়। বাট তুমি যদি এমসিকিউতে মানে কোন রকম রিস্ক নিতে না চাও, তাহলে তুমি এগুলো একটু মুখস্থ রাখতে পারো। এমসিকিউতে রিস্ক নিতে না চাইলে এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে পারো, যদি আমরা এমসিকিউতে রিস্ক নিতে না চাই। আচ্ছা, এবার আসো, আমরা এগুলো পড়ছিলাম যে সেগুলো পড়তেছি, বাট আজকে কিন্তু একদম নতুন পড়া একটা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পড়া আসছে, সেই জিনিসটা একটু পড়ানোর জন্য আজকে ক্লাসটা নিচ্ছি, নাহলে আমি চাইলে বাসায় ঘুমাইতে পারতাম, রেস্ট করতে পারতাম, তারপরে ক্লাসটা নিচ্ছি, তোদের যত উপকার হয়। বলছে কোন দ্রব্যের চাহিদা তার নিজস্ব দ্রব্যের দাম ক্রেতার আয় সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করলো, চাহিদা অপেক্ষকটা দাঁড়াবে হচ্ছে এরকম, এবং তার উপর ভিত্তি করে চাহিদা স্থিতিস্থাপকতাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। চাহিদা স্থিতিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা যায়, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আর আয় স্থিতিস্থাপকতা। ঠিক আছে, একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি। তো চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলছিলাম, যে দামের আপেক্ষিক, দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র, এই হলো বিষয়। এবার এই যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন জিনিসটা কি একটু শিখে নেন, যে এগুলো হচ্ছে শিখতে হবে। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন মানে কি, ভাইয়া কি বলছে বলতো, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন মানে কি, দামের আপেক্ষিক না বল, শুধু জাস্ট শতাংশিক পরিবর্তন মানে কি সেটা একটু বুঝিস। দামের শতাংশিক পরিবর্তন মানে কি, আসলে মানে কি এটা একটু বুঝার চেষ্টা কর। দেখ, আমি যদি তোকে বলি, আচ্ছা এতক্ষণ আমি যা বলছি সেগুলো আগে পড়াইছি, তো এই জন্য একটু তাড়াতাড়ি করে বলে ফেলছি, তো এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। এখন জিনিসটা খেয়াল কর, এখন বুঝার চেষ্টা কর, দামের শতাংশিক পরিবর্তন মানে কি, এটা বুঝতে হবে, মাস্ট বুঝতে হবে। আমি তোকে যদি বলি আগে একটা দ্রব্যের দাম ছিল 50 টাকা, এখন সে দ্রব্যের দাম হয়ে গেছে 70 টাকা, বল আগে দাম কত ছিল। আমি বললাম 2020 সালে একটা দ্রব্যের দাম ছিল হচ্ছে 2020 সালে একটা দ্রব্যের দাম ছিল 50 টাকা, এখন সে দামটা হয়ে গেছে 70 টাকা 2024 সালে। তাহলে এখন আমাকে প্রশ্ন, আমি যদি তোকে প্রশ্ন করি দাম কত টাকা বৃদ্ধি পাইছে, দাম কত টাকা যেহেতু বেড়ে গেছে, দাম কত টাকা বৃদ্ধি পাইছে, দেখি একটু কমেন্টে লিখো তো, বলো দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে, দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে, দেখি বলো তো দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে, সবাই একটু কমেন্ট লিখো তো, দাম কয় টাকা বৃদ্ধি পেয়েছে। রিয়া ফার্স্ট, বাকিরা শুধু গোড়ার ডিম। রিয়া, নাদিয়া, ও নাদিয়াও ঠিক আছে, নাদিয়া ভালো কমেন্ট করে, তবে রিয়া আগে করে ফেলছে আজকে। 20 টাকা, নুহা বলছে 20 টাকা, আজকে বুদ্ধিজীবীগুলো আসে নাই। মেহরাজ বলছে, রিয়া বলছে, বাকিরা কোথায়, 6-7 জন আসো, 6-7 জনই কমেন্ট করে। আচ্ছা
বাকিটা জানতো না, আজকে ক্লাস হবে। আচ্ছা, দাম বৃদ্ধি পাইছে কত টাকা ভাই? দাম বৃদ্ধি পাইছে হচ্ছে 20 টাকা, একদম সোজা 20 টাকা বৃদ্ধি পাইছে। এখন আমি যদি তোকে প্রশ্ন করি যে দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কত টাকা না বলে এখন বলতেছি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট। এই যে পার্সেন্ট, এই পার্সেন্টকে বলা হয় শতকরা বা শতাংশিক। শতকরা বা কি বলতো শতাংশিক, এই জিনিসটাকে বলা হয় শতকরা বা শতাংশিক। বুঝতে পারছো? দামের শতাংশিক পরিবর্তন এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা কি, এই যে দামের শতাংশিক পরিবর্তন এটা বের করার একটা সূত্র আছে। বুঝতে পারছো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, দেখো তুমি কিন্তু ইজিলি বলে ফেলছো যে 20 টাকা, এখন যদি জিজ্ঞেস করি কত পার্সেন্ট বাড়ছে, কিন্তু অনেকে পারবে না। এগুলো কিন্তু কমন লাইফে, দেখো তোমার লাইফের মধ্যে সাথে জড়িত। হ্যাঁ, তোমার মনে করো কয়েকজন মুরব্বী গল্প করতেছে, এই গল্পের মধ্যে বলতেছে আগে চালের দাম ছিল 40 টাকা, এখন চালের দাম হয়ে গেছে 80 টাকা। দাম কয় টাকা বাড়ছে? যে কেউ বলে ফেলতে পারবে দাম 40 টাকা বাড়ছে। বাট কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বলে তুই তো পড়ালেখা করতেছিস, তাহলে বলতো দাম কয় পার্সেন্ট বাড়িয়ে গেছে, তুমি বলতে পারবে না। হা করে চাই থাকবে, দাম কয় পার্সেন্ট বাড়ছে এটা তুমি বলতে পারবে না। এই জন্য এটা শিখে রাখো, এটা শিখে রাখো, আজকে শিখে রাখো। এই যে দাম কত পার্সেন্ট বাড়ছে, বাড়ুক বা কমুক, বাড়ুক বা কমুক, বাড়তে পারে কমতে পারে, এই বাড়তে পারে কমতে পারে সেটা হচ্ছে পরিবর্তন। আর কত পার্সেন্ট, পার্সেন্টটা হচ্ছে শতাংশিক। তাহলে আমি একটু আগে বলছি, একটু আগে বলছি 2020 সালে দ্রব্যের দাম ছিল হচ্ছে 50 টাকা, এবং 2024 সালে সে দ্রব্যের দাম হয়ে গেছে 70 টাকা। তাহলে এইখানে আমার কত পার্সেন্ট দাম বাড়ছে সেটা আমাদেরকে জানতে হবে। তো এটা জানার জন্য আসলে কি করতে হয় জানো, এই যে এই পরিবর্তনটাকে আমরা চাইলে এভাবে করতে পারি যে দামের পরিবর্তন, দামের শতকরা পরিবর্তন। তো এই পরিবর্তন বের করার সূত্র হচ্ছে এরকম, এই যে যেটা নতুন প্রাইস, মনে রাখবা যেটা নতুন প্রাইস সেখান থেকে পুরাতন প্রাইস বিয়োগ, পুরাতন প্রাইস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, একদম সোজা। দেখো নতুন প্রাইস কত টাকা, নতুন প্রাইস হচ্ছে 70 টাকা। ওল্ড প্রাইস, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, ওল্ড প্রাইস, ওল্ড প্রাইস হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। যারা মুদ্রাস্ফীতির হার করছো, এই যারা সেকেন্ড ইয়ারে আসছো তাদেরকে শিখাই নেই মুদ্রাস্ফীতির হার, এটা হচ্ছে ঠিক মুদ্রাস্ফীতির হার। তাহলে উপরে হচ্ছে 20, উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 50 ইনটু 100। তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দুগুণ 40%। 40%, দাম বাড়ছে 40%। তাহলে দাম কয় পার্সেন্ট বাড়ছে ভাইয়া? 40%। তাহলে আমাকে এখন যদি প্রশ্ন করে যে দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, দাম 40% বৃদ্ধি পেয়েছে, দাম 40% বৃদ্ধি পেয়েছে। এই যে দাম যে 40% বৃদ্ধি পেয়েছে, এটা আমরা কেমনে বের করছি? আমরা বের করছি নতুন প্রাইস থেকে ওল্ড প্রাইস বিয়োগ, ওল্ড প্রাইস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, একদম সোজা। এই জিনিসটা এভাবে করে বের করা যায়। তবে এই জিনিসটা আসলে আমরা যে বের করছি 40%, অত 40% কি করছি, 40% কিভাবে বের করছি আমি যদি তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করাতে, একটু ভালো করে খেয়াল করতে হবে প্লিজ, একটু কথাটা খেয়াল করো। আমি একটু নতুন আরেকটা স্লাইডে যাই, এখানে একটু বোঝাই, এখানে একটু বোঝাই। আমার দাম 2020 সালে দাম ছিল হচ্ছে 50 টাকা, তোদের দেখাইছি। 2024 সালে দাম হয়ে গেছে 70 টাকা, ঠিক আছে, 50 টাকা 70 টাকা। তাহলে দাম, দামের শতকরা পরিবর্তন, দামের শতকরা পরিবর্তন কত টাকা বের করছি, এই যে পিএন মাইনাস পিও, পিও ইন্টু 100, ঠিক আছে। পিএন মানে কি নিউ প্রাইস, নিউ প্রাইস 70 টাকা, ওল্ড প্রাইস 50 টাকা, 50 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। তাহলে এই যে 20 কে 50 দিয়ে ভাগ, 20 কে 50 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 2 দুগুণ 4, 40%। এখন আমি তোদেরকে প্রশ্ন করলি যে 40% কিভাবে পাইছি, তুই আমাকে বলবি 40% পাইছি স্যার 20 কে 50 দিয়ে ভাগ করে, 20 কে 50 দিয়ে ভাগ করে। আর 100 দিয়ে তো গুণ, মানে শতকরা পরিবর্তন মানে কি, শতকরা পরিবর্তন মানে তো 100, শতকরা মানেই তো 100, 100 মানে পার্সেন্ট। হ্যাঁ, তো এই 20টা কেমনে পাইছি, এই 20টা পাইছি হচ্ছে 70 থেকে 50 বিয়োগ করে, আর 50 তো নিচেই আছে। এই 50টাকে বলা হয়, ভালো করে খেয়াল করবি, এই 50টাকে বলা হয় প্রাথমিক দাম। এই 50টাকে কি বলা হবে? প্রাথমিক দাম, অর্থাৎ দামটা হচ্ছে পি টাকা, দামটা হচ্ছে কি বলতো পি টাকা। আর এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে পরবর্তী দাম, মানে নতুন দাম থেকে প্রাথমিক দাম বিয়োগ। নতুন দাম থেকে, নতুন দাম থেকে প্রাথমিক দাম বিয়োগ। এই নতুন থেকে মানে এখন থেকে পরেরটা থেকে আগেরটা যে বিয়োগ করে, এই পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে আমরা কি পাইতাম? আমরা পাইতাম পরিবর্তন, আমরা পাইতাম কি বলতো পরিবর্তন। মনে আছে? মনে আছে? নতুন থেকে পুরাতন, নতুন থেকে পুরাতন, এরকম একটা বক্স করছি তো, বক্সের মধ্যে পরেরটা থেকে যখন আগেরটা বিয়োগ করতাম, কেন বিয়োগ করতাম? পরেরটা থেকে আগেরটা কেন বিয়োগ করতাম? ওই যে গ্যাল বের করার জন্য। গ্যাল মানে কি বলতো? গ্যাল মানে পরিবর্তন। গ্যাল মানে কি বলতো? পরিবর্তন। গ্যাল মানে কি? পরিবর্তন। তো এই যে পরিবর্তন, কার পরিবর্তন? দামের পরিবর্তন, দামের পরিবর্তন। এই জন্য এটাকে বলা হয় গ্যালপি, এটাকে বলা হয় দামের পরিবর্তন। উপরে বের করছে কি বলতো? উপরে বের করছে হচ্ছে দামের পরিবর্তন, এটাকে বলা হয় গ্যালপি, ঠিক আছে। তাহলে গ্যালপিকে দেখো, গ্যালপিকে যখন পি দিয়ে ভাগ করছি এবং 100 দিয়ে গুণ করছি, এই যে এটা দিয়ে গুণ করছি, তখন দামের 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 শতাংশের পরিবর্তন বের হয়ে গেছে, দামের শতাংশের পরিবর্তন বের হয়ে গেছে, দামের শতাংশের পরিবর্তন বের হয়ে গেছে।
এগুলো এক্সট্রা শিখাচ্ছি, কিন্তু এগুলো পরীক্ষা আসবে না, বাট তোদেরকে শিখাই দিচ্ছি, জাস্ট শিখাই দিচ্ছি। তোকে কেউ জীবনে যদি জিজ্ঞেস করে যে দাম আগে 50 টাকা এখন 70 টাকা কয় পার্সেন্ট বাড়ছে, জাস্ট তুই 40% বলে দিবি। বাট এগুলো কেন শিখাচ্ছি? এগুলো জাস্ট তোদের শিখাচ্ছি যে দামের শতাংশিক পরিবর্তন মানে হচ্ছে, দামের শতাংশিক পরিবর্তন মানে হচ্ছে দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ, দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ। তাহলে দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ। তো জিনিসটা আমরা এখানে একটু করছি, দেখো আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, এই যে এখানে আমি কিন্তু অঙ্কটা করছিলাম, যে অঙ্কটা কিভাবে করে, অঙ্কটা করে এইভাবে যে তোমার প্রাথমিক দাম পি টাকা হলে দামের পরিবর্তনকে আমরা কি বলি, ডেল পি। তাহলে প্রাথমিক দাম 1 টাকা হলে দামের পরিবর্তন হবে ডেল পি ডিভাইড বাই পি। তাহলে প্রাথমিক দাম যেহেতু শতাংশিক বলছে 100 টাকা হলে তখন কত হবে, এইটা হচ্ছে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তন। এই যে দামের শতাংশিক পরিবর্তন হচ্ছে এটা, দামের শতাংশিক পরিবর্তন হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা স্যার, প্রাথমিক দাম বলতে এরকম বোঝায় না যে দাম প্রথমে ছিল পরে পরবর্তীতে হয় অন্য দাম হয়, হ্যাঁ পরে অন্য দাম, প্রাথমিক দাম মানে প্রথমে যেটা ছিল। তাহলে এই যে দেখো দামের পরিবর্তন, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে আসলে দামের পরিবর্তন জিনিসটা, এই জিনিসটা এরকম হয়েছে কেন, এই জিনিসটা এরকম হয়েছে কেন, এই জিনিসটা এরকম হয়েছে কেন সেটা বুঝাইছি এতক্ষণ। একইভাবে এরকম যদি তুমি আরেকটা জিনিস হিসাব করো যে চাহিদার শতাংশিক পরিবর্তনটা কেমন হবে, তো চাহিদার শতাংশিক পরিবর্তন, দেখো আমি একটু আগে বলছি যে দামের দামের শতাংশিক পরিবর্তন মানে হচ্ছে, দামের শতাংশিক পরিবর্তন মানে হচ্ছে তোমার উপরে হচ্ছে দামের পরিবর্তন, উপরে হচ্ছে দামের পরিবর্তন, নিচে হচ্ছে প্রাথমিক দাম, নিচে হচ্ছে প্রাথমিক দাম, আর ইনটু হচ্ছে 100, ইনটু হচ্ছে 100, ঠিক আছে। তো আমরা কি বলছি, আমরা বলছি দামের পরিবর্তনকে আমরা বলি ডেল পি, প্রাথমিক দামকে বলি পি, আর এটা হচ্ছে 100। তো একইভাবে আমি যদি বলি যে চাহিদার শতাংশিক পরিবর্তন মানে কি, চাহিদার শতাংশিক পরিবর্তন মানে কি, চাহিদার শতাংশিক পরিবর্তন মানে কি, দেখি তোমরা বলতে পারবা চাহিদার শতাংশিক পরিবর্তন মানে কি? অবশ্যই উপরে যেহেতু এটা দামের পরিবর্তন ছিল, এটা হবে চাহিদার পরিবর্তন, অবশ্যই চাহিদার পরিবর্তন। আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা, আর পাশে হচ্ছে 100। চাহিদার পরিবর্তনকে আমরা কি বলি, গ্যাল কিউরি, ঠিক আছে। আর যেহেতু প্রাথমিক বলছে, প্রাথমিক মানে শুধু কিউরি, গ্যাল থাকবে না, শুধু কিউরি প্রথম অবস্থা। তাহলে এই জিনিসটা হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন, এই জিনিসটা হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন, এটা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তন, ঠিক আছে। এটা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তন, এই যে এখানে লেখা আছে তোমার হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন এখানে লেখা আছে। তাহলে এখন আমরা দাম স্থিতিস্থাপকতার সূত্র কি জানি, বলতো দাম স্থিতিস্থাপকতার সূত্র কি জানি, দাম স্থিতিস্থাপকতা এটার সূত্রটা কি জানি, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে, ঠিক আছে। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র কি জানি, উপর নিচে হচ্ছে দামের শতাংশিক পরিবর্তন, উপরে হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন। তো এখানে দামের শতাংশিক পরিবর্তন কত, ডেল পি ডিভাইড বাই পি, ডেল পি ডিভাইড বাই পি ইনটু 100। আর এখানে চাহিদার শতাংশিক পরিবর্তন কত, ডেল কিউডি ডিভাইড বাই কিউডি ইনটু 100। এবার তুমি যদি জাস্ট একটা কাজ করো যে গুণ দিয়ে, এটা যদি আমরা যদি উল্টাই দিই গুণ দিয়ে, তখন কি হবে, ডেল কিউডি ডিভাইড বাই কিউডিটা ঠিক যাবে ইনটু 100 কাটা, ঠিক আছে 100 কাটা, আর পিটা উপরে উঠে যাবে, ডেলটা এদিকে আসবে, দেখছো এরকম চলে আসবে না গুণ দিয়ে উল্টা দিলে। আবার কি করবো, সমজাতীয়, দেখো এটারও আগে ডেল আছে, এটারও আগে ডেল আছে, এই ডেলগুলো এক সাইডে নিয়ে আসবো, ডেল কিউডি ডেল পি, বাকিগুলো যেগুলো আছে সেগুলো এক সাইডে নিয়ে যাবো। দেখো এই পক্ষ চেঞ্জ করছে, এই সাইডটা এই সাইডটা, এই সাইডটা এই সাইডে, জাস্ট এতটুকু চেঞ্জ করছে। এবার আমাদের মূল সূত্র গিয়ে দাঁড়ায় হচ্ছে এটা, এই যে আমরা এতক্ষণ দেখলাম যে ইপি সমান আমরা যে একটা সূত্র লিখছি, ইপি সমান কি লিখছিলাম বলতো, ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। এই যে সূত্রটা লিখতাম, এই সূত্রটা আসলে কোথায় থেকে আসে, এই জায়গা থেকে আসে, ভেঙে ভেঙে আসে, ভেঙে ভেঙে এই জিনিসটা আসে। তাহলে আমরা দামের শতাংশিক পরিবর্তন জিনিসটা কি বুঝছি, চাহিদার শতাংশিক পরিবর্তন জিনিসটাও কি বুঝছি, এবং দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তন জিনিসটা কিভাবে আসে, সূত্রগুলো কিভাবে আসে, সেই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো কেন শেখাচ্ছি, ইন ফিউচার তুমি যদি কাউকে শেখাও, কাউকে যদি পড়াও, অন্তত এগুলো ভেঙে ভেঙে পড়াবা, বুঝাই বুঝে পড়াবা। এমনিতে মুখস্থ আছে, বই আছে, বই যেরকম আছে এরকমই রুলস, এরকম শিখে দিও আল্লাহর রাস্তায়। আমাকে বলো তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো তো তোমরা, এখানে যেটা বুঝাইছি ওটা বুঝতে পারছো কিনা, দেখি বলো এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো। আজকে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, কেন জানি অন্ধকার অন্ধকার লাগতেছে। ইয়েস বুঝছি স্যার, ওকে ঠিক আছে গুড। তাহলে একইভাবে তুমি যদি আই স্থিতিস্থাপকতার কথা বলো, আই স্থিতিস্থাপকতার কথা বলে ঠিক সেম, আর আই স্থিতিস্থাপকতার কথা বলে ঠিক সেম, সূত্রগুলো সবগুলো এইভাবেই হয়। সূত্র কিভাবে হয় সেটা শিখে দিলাম।
এবার চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো একটু মুখস্থ করিও, আল্লাহর রাস্তায় এগুলো মুখস্থ করিও। যদি এমসিকিউতে মার খেতে না চাও, এগুলো একটু মুখস্থ করিও। এগুলো এমসিকিউ ছাড়া আর কোথাও আসবে না। এই যে আমি এখানে এমসিকিউ লিখে দিচ্ছি, তোমরা বইয়ে লিখে নিবা, তাহলে পরীক্ষায় পড়ার সময় বই পড়ার সময় মনে থাকবে। চাহিদার দামি স্থিতিস্থাপকতা পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটা মোট ব্যয় পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি, বিন্দু স্থিতিস্থাপকতা, বৃত্তচাপ, মোটাই পদ্ধতি। এগুলো বিন্দু স্থিতিস্থাপকতা, বৃত্তচাপ পদ্ধতি, এগুলো অনার্সে পড়ে, এগুলো পোলাপাইন অনার্সে পড়ে। আর তোমরা যেগুলো ইউজ করো সেগুলো হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। আমরা এতক্ষণ যে পদ্ধতিগুলোর কথা বলছি, ইপি, ইওয়াই, ইসি, এগুলো হচ্ছে তোমার মোট ব্যয় পদ্ধতির একটা অংশ, যেটা হচ্ছে মার্শাল দিছে। এগুলো হচ্ছে মোট ব্যয় পদ্ধতিগুলো মার্শাল দিছে, ঠিক আছে। ইপির মধ্যে আবার অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো পরে বলতেছি। আমরা বেসিক্যালি মোট ব্যয় পদ্ধতি, এই পদ্ধতিটা ফলো করি, বাকি পদ্ধতিগুলো তেমন একটা ব্যবহার নাই। এই বাকিগুলো হচ্ছে অনার্সে ইউজ আছে, ঠিক আছে। অনার্সে যখন যাবে তখন ইউজ আছে, বাট তোমরা এগুলো মুখস্থ রাখবে যে দামি স্থিতিস্থাপকতা পরিমাপ করার জন্য পদ্ধতি, ব্যয় পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি, বিন্দু স্থিতিস্থাপক, বৃত্তচাপ, মোটাই পদ্ধতি, এগুলো হচ্ছে আমাদের তোমার কিসের পদ্ধতি বলছি, এগুলো হচ্ছে চাহিদা দামি স্থিতিস্থাপকতা পদ্ধতি। তো এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে মার্শালের কথাটা। এই মার্শালের কথাটা এমসিকিউতে আসে, একটু লিখে রাখো, এমসিকিউতে আসে। অধ্যাপক মার্শালের মতে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে দ্রুততা ও দৃঢ়তার সাথে পরিবর্তিত হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। বলছে দামের কারণে চাহিদার যে দ্রুততা নাকি ধীরতা, আস্তে আস্তে খুব দ্রুত নাকি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সে পরিবর্তনটা জানার উপায়টাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। অনেক অর্থনীতিবিদ চাহিদা স্থিতিস্থাপকতা বলতে শুধুমাত্র দামি স্থিতিস্থাপকতাকে বোঝায়। দেখো আমরা জানি যে চাহিদা স্থিতিস্থাপকতা ইপি আছে, ইওয়াই আছে, ইসি আছে, এগুলোর মধ্যে অনেকে শুধুমাত্র দামি স্থিতিস্থাপকতাকে গুরুত্ব দেয়, এগুলোকে গুরুত্ব দেয় না, শুধুমাত্র দামি স্থিতিস্থাপকতাকে গুরুত্ব দেয়, এইটুকু বলা হয়েছে। এবার দেখো দামি স্থিতিস্থাপকতা আবার 5 প্রকার। আজকের হট টপিক হচ্ছে এটা। হট টপিক মানে বুঝো, হট নিউজ মানে কি, তাজা খবর মানে গরম খবর। তো এটা হচ্ছে হট টপিক, মানে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে চাহিদার দামি স্থিতিস্থাপকতা 5 প্রকার। ভাই আপনাদের একবার চাহিদার দামি স্থিতিস্থাপকতা 5 প্রকার। চাহিদার দামি স্থিতিস্থাপকতা কয় প্রকার? 5 প্রকার। একের সমান, একের বেশি, একের কম, শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। একের সমান, দেখো একের সমান হইতে পারে, একের বেশি হইতে পারে, একের কম হইতে পারে, একের শূন্য সমান হইতে পারে, অসীম স্থিতিস্থাপকতা হইতে পারে। তো এখানে একের সমান, একের বেশি, একের কম, এগুলো হচ্ছে মার্শালের মোট ব্যয় পদ্ধতির অন্তর্ভুক্ত। ওই যে বললাম না মোট ব্যয় পদ্ধতি, এটার অন্তর্ভুক্ত। আর শূন্যের সমান, অসীমের সমান, এগুলো হচ্ছে মোট ব্যয় পদ্ধতির বহির্ভূত, অর্থাৎ এগুলো মার্শাল দেয় নাই। মোট ব্যয় পদ্ধতিটা কিন্তু মার্শাল দিচ্ছে, মনে রাখবা। স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে মোট ব্যয় পদ্ধতি কে দিয়েছে? মার্শাল দিয়েছে। মোট ব্যয় পদ্ধতি কে দিয়েছে বলতো? মোট ব্যয় পদ্ধতি হচ্ছে মার্শাল দিয়েছে। তো মার্শাল যখন মোট ব্যয় পদ্ধতি দিচ্ছে, তখন সে 3টা পদ্ধতির কথা বলছে। এটা এককের সমান, এককের অধিক, এককের কম। আর বলে নাই কি কি, শূন্যের সমান, অসীমের সমান, এগুলো সে বলে নাই। এগুলো বোঝানোর জন্য আমি তোমাদেরকে আগে একটা বোর্ডে নিয়ে যাব, বোর্ডে নিয়ে গিয়ে বুঝে আসবো, তারপর হচ্ছে আমরা ওখান থেকে কথা বলবো। দেখো তাহলে আমরা বলছি দামি স্থিতিস্থাপকতা, আমাদের যে দামি স্থিতিস্থাপকতা, এই দামি স্থিতিস্থাপকতা হচ্ছে 5 প্রকার। স্থিতিস্থাপকতা হচ্ছে 5 প্রকার, ঠিক আছে, 5 প্রকার। আচ্ছা, এগুলো যদি আমি বুঝাতে চাই 1 নম্বর বলি, হ্যাঁ 1 নম্বর আমি তোমাকে যদি বলি দামি স্থিতিস্থাপকতার সূত্রটা কি বল? দামি স্থিতিস্থাপকতা, এটার সূত্রটা কি? ইপি সমান দামের শতাংশিক পরিবর্তন, চাহিদার শতাংশিক পরিবর্তন। 2 নম্বর বলো, দামি স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ইপি সমান দামের শতাংশিক পরিবর্তন, চাহিদার শতাংশিক পরিবর্তন। 3 নম্বর বলো, দামি স্থিতিস্থাপকতা সমান দামের শতাংশিক পরিবর্তন, চাহিদার শতাংশিক পরিবর্তন। 4 নম্বর বলো, দামি স্থিতিস্থাপকতা সমান দামের শতাংশিক পরিবর্তন, চাহিদার শতাংশিক পরিবর্তন। 4 নম্বর। 5 নম্বর, দামি স্থিতিস্থাপকতা সমান দামের শতাংশিক পরিবর্তন, উপরে হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন। তো এই হলো আমাদের সূত্র, ঠিক আছে। দেখো এখানে কোনো পার্থক্য আছে বলতো? এখানে আমি কোনো পার্থক্য দেখাইছি? এখানে কোনো পার্থক্য দেখাইছি কিনা বলতো? তোরা একটু বলতো, এখানে কোনো পার্থক্য বলছি? এখানে কোনো পার্থক্য? বুকে আছে, হ্যাঁ বুকে আছে, বই আছে, বুক আছে, বই আছে। তুই কি বলতে চাচ্ছ আমি সেটা বুঝিনি। না স্যার, ওকে, এইগুলো সবগুলো সেম কথা। এখন দেখো এই যে এখানে 5 রকম কেন বলছে, দেখো আমি বললাম যে দামের পরিবর্তন, অর্থাৎ দামের পরিবর্তন। দেখো পরিবর্তন কিন্তু 2 প্রকার,
পরিবর্তন কয় প্রকার ভাইয়া? পরিবর্তন হচ্ছে দুই প্রকার। একটু লিখো না কমেন্টে, পরিবর্তন হচ্ছে দুই প্রকার। একটা হয় বৃদ্ধি পেতে পারে, আরটা হতে হ্রাস পেতে পারে। বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে, যে কোনো কিছু হতে পারে, বৃদ্ধিও পেতে পারে, হ্রাস পেতে পারে। তো আমাদের অত বেশি মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এতটুকু মনে রাখি পরিবর্তন হচ্ছে দুই রকম, যে বাড়তে পারে, কমতে পারে। ঠিক আছে, তবে বাড়া কমা এটা আমরা চিন্তা করতেছি না, যেহেতু দামের সাথে চাহিদার সম্পর্ক অবশ্যই বুঝতে হবে। দাম বাড়লে চাহিদাটা কমে যাবে, দাম বাড়লে চাহিদাটা কমে যাবে। এখন ঘটনাটা কি হয়েছে দেখো, দামের পরিবর্তন হয়েছে, মনে করো দামের পরিবর্তন হয়েছে মনে করো 10%, 10%, অর্থাৎ দামটা 10% বাড়ছে। তাহলে চাহিদা মনে করো যে 10% কমে গেছে। চাহিদা কয় পার্সেন্ট কমছে? 10% কমছে। তাহলে 10%কে 10% দিয়ে ভাগ করলে কত আসবে বলতো? 1 আসবে। কি আসবে ভাইয়া? 1 আসবে। আচ্ছা, আমি বললাম যে দামের পরিবর্তন হয়েছে 10%। দেখো দামের পরিবর্তন হয়েছে 10%, দামের পরিবর্তন 10%, কিন্তু চাহিদার পরিবর্তন মনে করো যে 30%। তাহলে বলতো এখানে আনসার কত আসবে? এখানে আনসার কত আসবে? এটা 1 আসবে। হ্যাঁ, এখানে আনসার কত আসবে বলো? দামের পরিবর্তন মনে করো যে 10%, চাহিদার পরিবর্তন মনে করো 30%। দাম 10% বাড়ছে, এই জন্য চাহিদা 30% কমে গেছে। তাহলে পরিবর্তন কত হবে? পরিবর্তন কত হবে এটা বলো? পরিবর্তন কত হতে পারে? পরিবর্তন কত হতে পারে? আজকে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে, আমি জানি না কেন। 3 আসবে। গুড, 3 আসবে, 3 আসবে। আমি বললাম যে দামের পরিবর্তন হয়েছে, মনে করো যে 10%, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে মনে করো যে 5%। দামের পরিবর্তন 10%, চাহিদার পরিবর্তন মনে করো যে 5%। তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 0.5%, সরি 0.5 আসবে, 0.5। আমি বললাম যে দামের পরিবর্তন হয়েছে 10%, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি। দামের পরিবর্তন হয়েছে 10%, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি। তাহলে আনসার আসবে 0। আমি বললাম দামের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে 10%। তাহলে আনসার আসবে হচ্ছে 80। তাহলে ভাই আমার আনসারটা কয় রকম আসতে পারে? আমার আনসারটা হচ্ছে 5 রকম আসতে পারে। 1 আসতে পারে, 1-এর বেশি, 1-এর কম, 0, 80। তাহলে আমার আনসার কয় রকম আসতে পারে? সবাই একটু কমেন্টে লিখো আমার আনসার কয় রকম আসতে পারে। সবাই একটু কমেন্টে লিখো তো আমার আনসার কয় রকম আসতে পারে? 5 রকম আসতে পারে। আমার আনসার 5 রকম আসতে পারে, 5 রকম আসতে পারে। তো একটু সবাই কমেন্টে লিখেন যে আমার আনসার কয় রকম আসতে পারে। একটু সবাই কমেন্টে লিখেন আমার আনসার কয় রকম আসতে পারে। একটু সবাই কমেন্টে লিখেন আমার আনসার একটু কয় রকম লিখতে পারে। এই 5 রকম আসতে পারে। তাহলে আমি এখানে এই যে 1 আসলে তখন সেটাকে বলবো, 1 আসলে তখন বলবো ইপি সমান 1, ইপি সমান 1, ইপি সমান 1, অর্থাৎ 1-এর সমান। আর যদি 1-এর বেশি আসে তখন ইপি গ্রেটার দেন 1, দেখো 1-এর চেয়ে বড়। আর এটাকে বলবো ইপি লেস দেন 1, এটা 1-এর চেয়ে কম। আর ইপি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 0-এর সমান। আর এটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অসীম। তাহলে এই যে আসলো, এই জিনিসটা আমি তোদেরকে এবার ক্লিয়ার করতেছি দেখ, তাহলে 1 কখন আসছে ভাই? 1 কখন আসছে? যখন দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তন দুইটাই সমান। দুইটাই কি বলতো? সমান। তাহলে দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তন সমান হলে, দামের শতাংশিক পরিবর্তন, দেখো দামের শতাংশিক পরিবর্তন চাহিদার শতাংশিক পরিবর্তন সমান হলে, দামের শতাংশিক পরিবর্তন চাহিদার শতাংশিক পরিবর্তন সমান হলে তাকে একক স্থিতিস্থাপকতা বলে। ভাইয়া তাকে কি বলে? একক স্থিতিস্থাপকতা বলে। আবার দেখো দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন, দেখো দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন বেশি হলে, ব্যয় বেশি চাহিদা বেশি, দামের চেয়ে যদি চাহিদার পরিবর্তন বেশি হয় তখন সেটা হচ্ছে 1-এর বেশি স্থিতিস্থাপকতা। ভাইয়া কি বলছি? 1-এর বেশি, 1-এর বেশি স্থিতিস্থাপকতা, 1-এর বেশি স্থিতিস্থাপকতা, 1-এর বেশি স্থিতিস্থাপকতা। আবার একটু খেয়াল করো, দামের পরিবর্তন অপেক্ষা, এই দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন, এই যে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কি হলে ভাইয়া একটু বলতো? এখানে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কম হয়েছে না বেশি হয়েছে? দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন বেশি হয়েছে না কম হয়েছে? দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন বেশি হয়েছে না কম হয়েছে? দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন বেশি হয়েছে না কম হয়েছে? কম হয়েছে। কম হলে তাকে বলবো 1-এর কম স্থিতিস্থাপকতা, 1-এর কম স্থিতিস্থাপকতা, 1-এর কম স্থিতিস্থাপকতা। তাইলে দেখো এরপর দেখো দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন না হলে, দেখো দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন না হলে, চাহিদার কোনো পরিবর্তন হয় না, তখন সেটাকে বলা হবে, দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন না হলে সেটাকে বলা হবে শূন্য স্থিতিস্থাপকতা, সেটাকে বলা হবে শূন্য স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা। এরপর দেখো দামের পরিবর্তন না হওয়ার পরেও
চাহিদার যদি পরিবর্তন হয়, দামের পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন হয়, দামের পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। তাহলে ভাইয়া কি কি বলছে বলতো? বলছে দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন দুইটাই যদি সমান হয়, দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন, দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন যদি দুইটাই যদি সমান হয়, তখন সেটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি বেশি হয়, দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি বেশি হয়, তখন সেটা হচ্ছে একক অপেক্ষা বেশি। দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি কম হয়, দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি একটু কম হয়, চাহিদার পরিবর্তন যদি একটু কি হয়, কম হয়, তখন সেটা হচ্ছে একের কম। আর যদি দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন না হলে, দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না, তাহলে শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন হয়, দামের পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন হয়, সেটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। তো এই দুইটার একটা মজার জিনিস আছে, যে শূন্য স্থিতিস্থাপকতা আর অসীম স্থিতিস্থাপকতার একটা মজার জিনিস আছে। এখন শূন্য স্থিতিস্থাপকতা মানে কি বলছে বলতো? শূন্য স্থিতিস্থাপকতা মানে কি বলছে? কি দামের পরিবর্তন হবে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না, দামের পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তন হবে না। তো এটা কখন করতে পারে আসলে একটু চিন্তা করে দেখো তো। আমি তোমাকে দুইটা জিনিসের কথা বলতেছি, একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে রক্ত। একটা লবণ আর একটা কি বলতো? রক্ত। একটা লবণ আর একটা হচ্ছে রক্ত। একটু খেয়াল করো তো ভালো করে। যদি মনে করো যে এখন লবণের দাম হচ্ছে, মনে করো এখন হচ্ছে 30 টাকা, লবণের দাম যদি মনে করো যে এখন 30 টাকা, কিন্তু লবণের দাম কমে একদম 10 টাকা হয়ে গেছে, তাহলে বলো তো দামের পরিবর্তন হয়েছে? কিন্তু আমাদের বাসায় কি আমাদের আব্বু বা আমাদের যারা আমাদেরকে চালায়, তারা কি বলবে যে তরকারিটা একটু লবণ বেশি বেশি দাও, কারণ লবণের দাম কমে গেছে? এই জন্য তরকারিটা একটু বেশি বেশি লবণ খাও, একটু বেশি এমনিতে লবণ খাও, শরবতের সাথে লবণ বেশি মিক্স করে খাও। এটা কি আমরা বেশি খাবো নাকি সেমই খাবো? অর্থাৎ আমাদের চাহিদার কোনো পরিবর্তন হবে না। ব্লাডের কথা চিন্তা করো, রক্তের কথা চিন্তা করো, রক্ত একটা দ্রব্য, হ্যাঁ? তো রক্তের দাম কমে গেলে তুমি কি হাসপাতালে গিয়ে বলবা যে ভাই আমাকে রক্ত দেন, আমাকে এমনিতে রক্ত দেন, এক ব্যাগ রক্ত দিয়ে দেন? এমনি বলবা? এমনি বলবা না। তাহলে এই যে লবণ রক্ত এই জিনিসগুলো হচ্ছে তোমার শূন্য স্থিতিস্থাপকতা ক্যারি করে। কি স্থিতিস্থাপকতা ক্যারি করবে? শূন্য স্থিতিস্থাপকতা। এগুলো শূন্য স্থিতিস্থাপক দ্রব্য। কেন? কারণ এদের দামের পরিবর্তন হবে, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। দামের পরিবর্তন হবে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। দামের পরিবর্তন হবে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। এগুলোকে বলা হয় সম্পূর্ণ, মনে রাখবা, এগুলোকে বলা হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক বা বিশুদ্ধ অস্থিতিস্থাপক। বিশুদ্ধ অস্থিতিস্থাপক দ্রব্য। ঠিক আছে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক বা বিশুদ্ধ অস্থিতিস্থাপক। আর অসীম স্থিতিস্থাপকতা কখন হয় একটু বলি। দেখো, অসীম স্থিতিস্থাপকতা কখন হয় একটু এটা বুঝার চেষ্টা করো। অসীম স্থিতিস্থাপকতা কখন হয়? তো এখানে কি বলছে? অসীম স্থিতিস্থাপকতা কি বলছে? দামের কোনো পরিবর্তন হবে না কিন্তু চাহিদার পরিবর্তন হবে, দামের কোনো পরিবর্তন হবে না কিন্তু চাহিদার পরিবর্তন হবে। এরকম ঘটনা কখন ঘটে? এরকম ঘটনা ঘটে, মনে রাখবে, এরকম ঘটনা ঘটে যখন বাজারে গুজব ছড়ায়। বলো, যখন বাজারে কি ছড়ায় ভাইয়া? গুজব ছড়ায়। বাজারে যখন গুজব ছড়ায়, তখন মানুষ মনে করে যে, চিন্তা করলো যে কালকে পেঁয়াজের দাম বেড়ে যাবে, আজকে পেঁয়াজের দাম 40 টাকা, কালকে পেঁয়াজের দাম 400 টাকা হয়ে যাবে। এরকম যখন মানুষ জানে একটা গুজব রটে গেছে, তখন দেখবা সবাই বাজারে গিয়ে, এখনো কিন্তু দামের পরিবর্তন হয় নাই, কালকে হবে যে, সবাই গিয়ে দেখবা যে হুড়স্থুল মানে জিনিস কেনার চেষ্টা করবে। তো দামের পরিবর্তন ছাড়া মানুষের চাহিদার পরিবর্তন শুরু হয়ে গেছে। তো এরকম যদি গুজব ছড়ায়, তখন দামের পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা বলবো অসীম স্থিতিস্থাপকতা। এটাকে অনেকে আবার সম্পূর্ণ স্থিতিস্থাপক বা বিশুদ্ধ স্থিতিস্থাপক বলে। সম্পূর্ণ স্থিতিস্থাপক বা বিশুদ্ধ স্থিতিস্থাপক বলে। তাহলে ভাই এটাকে সম্পূর্ণ স্থিতিস্থাপক বা বিশুদ্ধ স্থিতিস্থাপকও অনেক সময় বলা হয়। বলো, এই দুইটা ক্লিয়ার কিনা? বলো 4 আর 5 ক্লিয়ার কিনা বলো। তাহলে এই দুইটা ক্লিয়ার করলে বাকিগুলোতে যাচ্ছে, বাকিগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে। এই দুইটা ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার না? এইগুলো ক্লিয়ার না? এগুলো বুঝো নাই? এই কথাগুলো বুঝছো? আমি কি কিনবো বলতো মেহরাজ? বুঝি নাই। ক্লিয়ার, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার আসে এগুলোতে আসি। এগুলোতে কি বলছে? যে দামের পরিবর্তন অপেক্ষা, দেখো, দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি বেশি হয়, আরটা হচ্ছে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি কম হয়, চাহিদার পরিবর্তন কম হয়, তখন দেখো, দামের পরিবর্তনের চেয়ে যদি চাহিদার পরিবর্তন বেশি হয়, তাকে বলা হয় একের বেশি।
একের বেশি স্থিতিস্থাপকতা, আর দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কম হলে সেটাকে বলা হয় একের কম স্থিতিস্থাপকতা। এখানে আমি তোমাদেরকে একটু আগেও বলছি যে স্থিতিস্থাপকতার মাধ্যমে এই স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা মূলত চাহিদার পরিবর্তনের মাত্রা বের করি, চাহিদার পরিবর্তনের মাত্রা বের করি, চাহিদার পরিবর্তনের মাত্রা, অর্থাৎ চাহিদাটা কিভাবে পরিবর্তন হচ্ছে। এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে কাকে বলতো, চাহিদাকে, অর্থাৎ চাহিদাটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তো এখানে দেখো চাহিদার পরিবর্তন যখন বেশি পরিবর্তন হয়েছে তখন সেটাকে বলছে এককের বেশি, চাহিদার পরিবর্তন যদি কম হয় তখন সেটাকে বলবো একের কম। তাহলে কোন জিনিসের চাহিদার ওঠানামা বেশি করে আর কোন জিনিসের চাহিদা ওঠানামা কম করে সেটা বুঝতে হবে। দেখো একের বেশি স্থিতিস্থাপকতা কখন হয়, মনে রাখবা বিলাসজাত দ্রব্যে, মনে রাখবা কি দ্রব্যে বলতো, বিলাসজাত দ্রব্যে। যেগুলো বিলাসজাত দ্রব্য আছে ওগুলো দেখবা যে দামের পরিবর্তনের ফলে চাহিদার ওঠানামা অনেক বেশি হয়। আর যেগুলো নিত্য প্রয়োজনীয় মনে রাখবা যেগুলো নিত্য প্রয়োজনীয় এগুলোর কিন্তু তেমন একটা কি হয় না বলতো, চাহিদার তেমন একটা পরিবর্তন হয় না। দেখো চালের দাম উঠানামা করলেও দেখবা যে চাল ভাত যা খায় তাই খায়, এক্সট্রা করে যে ভাত বেশি খাবো, এক্সট্রা করে যে ভাত কম খাবো এরকম না, আসলে ভাত যতটুকু খাওয়া লাগে ততটুকুই খায়। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেলায় মনে রাখবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেলায় একের কম স্থিতিস্থাপকতা ব্যবহার হয়, আর বিলাসজাত দ্রব্যের বেলায় একের বেশি স্থিতিস্থাপকতা। অর্থাৎ এই বিলাসজাত দ্রব্যের বেলায় চাহিদার পরিবর্তনটা বেশি পরিবর্তন হয়, অর্থাৎ দাম একটু করে পরিবর্তন হলে চাহিদা বেশি উঠানামা করে। আর একের কম মানে কি, দামের পরিবর্তন হলে চাহিদার উঠানামাটা একটু কম হয়। তো এখানে একটা মজার বিষয় আছে, এই এককের বেশি স্থিতিস্থাপকতা, দেখো আমি তোমাকে বলছি শূন্য স্থিতিস্থাপকতার আরেক নাম হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অসীম স্থিতি আর নাম হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। তো একের বেশি এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা, এটাকে কি বলে বলতো, স্থিতিস্থাপক চাহিদা। আর একের কম যেটা এটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা এখানে দুইটা চাহিদার কথা বলছি, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, বা প্লিজ একটু খেয়াল করবে, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এই দুইটা জিনিস আমাদেরকে মাস্ট একটু মনে রাখতে হবে, যে স্থিতিস্থাপক চাহিদা জিনিসটা কি, অস্থিতিস্থাপক চাহিদা জিনিসটা কি। একটু আগে বলছি একের বেশি স্থিতিস্থাপকতা যে কথা, স্থিতিস্থাপক চাহিদা একই কথা, একের কম স্থিতিস্থাপকতা যে কথা, অস্থিতিস্থাপক চাহিদা একই কথা। পরীক্ষা যদি আসে স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, বলবো দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন বেশি হলে, দেখো দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন বেশি হলে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন কম হলে তখন সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। তাকে কি বলবে, তাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে দুইটা চাহিদার কথা বলছে। এখন পরীক্ষা আসতে পারে স্থিতিস্থাপক চাহিদার দ্রব্য কারা, স্থিতিস্থাপক চাহিদার দ্রব্য হচ্ছে বিলাসজাত দ্রব্য। স্থিতিস্থাপক চাহিদার দ্রব্য কারা বলো তো, বিলাসজাত দ্রব্য। স্থিতিস্থাপক চাহিদার দ্রব্য হচ্ছে বিলাসজাত দ্রব্য। অস্থিতিস্থাপক চাহিদার দ্রব্য কারা, অস্থিতিস্থাপক চাহিদার দ্রব্য হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কোন দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা কেমন হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা হয় অস্থিতিস্থাপক। তারপর বিলাসজাত দ্রব্যের কেমন চাহিদা হয়, বিলাসজাত দ্রব্যের চাহিদা হয় স্থিতিস্থাপক। আর যেসব দ্রব্য তেমন একটা দামের পরিবর্তনের, দাম যতটুকু পরিবর্তন হয় চাহিদা ততটুকু পরিবর্তন, সেটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। এটা তেমন একটা ব্যবহার নেই, ঠিক আছে, এটা তেমন একটা ব্যবহার নেই। সো এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। অনেক সময় দামের পরিবর্তন চাহিদা পরিবর্তন সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা একক স্থিতিস্থাপকতা বলবো। তো এটা জাস্ট একটা মুখস্থ রাখলে হচ্ছে। তো এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো না তোমার শুধুমাত্র যে এমসিকিউর জন্য আসবে তা না, তুমি অর্থনৈতিক বিষয়টাকে মজা হিসেবে নেওয়ার জন্য এই জিনিসটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। আমি আবার একটু লাস্টবার বলতেছি, দামের পরিবর্তন, দেখো দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তন যদি সমান হয়, দুইটা যদি সমান হয় তবে সেটা একক স্থিতিস্থাপকতা। দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তনের মধ্যে যদি দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি হয় তখন সেটা এককের বেশি। যদি দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তনের মধ্যে দামের চেয়ে চাহিদার শতাংশিক পরিবর্তন কম হয়, চাহিদাটা যদি কম হয় তখন সেটা একের কম। আর যখন দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন যদি কোনো পরিবর্তন না হয়, দামের পরিবর্তন হলে চাহিদার কোনো পরিবর্তন না হলে শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন ছাড়া, মনে রাখবে দামের পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন ঘটে, তখন সেটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। এই জিনিসগুলা আমরা যদি এখানে যাই, এই জিনিসগুলো আমরা এখানে এই জায়গায় দেখবো। দেখো এই জায়গায় সবগুলো জিনিস এখানে লেখা আছে, তো এই জিনিসগুলো আমাদের পড়ার সময় ভালো করে বুঝে পড়তে হবে ভাইয়া, বুঝে পড়তে হবে। এই জন্য আমি যখন তোরা পড়বি এগুলো কেমনে বুঝবি, এগুলো বোঝার জন্য আমি তোদেরকে মূলত লিখে দিচ্ছি, যে দামের শতাংশিক পরিবর্তন চাহিদার শতাংশিক পরিবর্তন সমান হলে তাকে বলা হয় এককের সমান
এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যেমন এটাও যদি 10%, এটাও যদি 10% হয়, ভাগ করলে 1 হয়। এখানে চাহিদা রেখা উভয় অক্ষ থেকে সমান দূরত্ব অবস্থান করে এবং এক্ষেত্রে অঙ্কিত রেখার ক্ষেত্রফল সবসময় সমান হবে, ক্ষেত্রফল সমান হবে, ঠিক আছে, ক্ষেত্রফল সবসময় সমান হবে। আচ্ছা, রেখা নিয়ে একটু পরে কথা বলতেছি, এই রেখা নিয়ে একটু পরে কথা বলতেছি, হ্যাঁ, রেখা নিয়ে একটু করে পরে কথা বলতেছি। দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন যদি বেশি হয়, তাহলে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা, যেটা হচ্ছে ইপি গ্রেটার দেন 1 হয়, এক্ষেত্রে চাহিদা রেখা কম খাড়া হয়। রেখা নিয়ে একটু পরে কথা বলতেছি। একে স্থিতিস্থাপক চাহিদাও বলা হয়। দেখো, স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। স্থিতিস্থাপক চাহিদা দ্রব্য হচ্ছে কি? চা, কলম, মোটর গাড়ি, টেলিভিশন, দামি গহনা অর্থাৎ বিলাসজাত দ্রব্য। স্থিতিস্থাপক চাহিদা রেখার অপেক্ষাকৃত চ্যাপ্টাকৃতি হওয়ায় এর ঢাল কম হয়। অপেক্ষাকৃত চ্যাপ্টাকৃতি হওয়ায় এর ঢাল কি হয়? কম হয়। তাহলে ঢাল আর রেখা একটু পরে বলতেছি। দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন কম হলে তাকে এককের কম চাহিদা স্থিতিস্থাপকতা বলে। ইপি লেস দেন 1, এক্ষেত্রে চাহিদা রেখাটা একটু খাড়া হবে, এটাকে অস্থিতিস্থাপক চাহিদাও বলা হয়। যেমন অস্থিতিস্থাপক চাহিদা দ্রব্য হচ্ছে চাল, লবণ, সিগারেট, ঘড়ি, জুতা, আলপিন, ওষুধ, তেল, অর্থাৎ এগুলোর দাম বাড়লে তেমন একটা চাহিদা পরিবর্তন হবে না। আর এগুলো চাহিদা রেখা অপেক্ষাকৃত খাড়া আকৃতির হবে, চাহিদা রেখা ঢাল বেশি থাকে, চাহিদা রেখা ঢাল বেশি থাকে, অপেক্ষাকৃত এটা খাড়া আকৃতির হবে, অপেক্ষাকৃত কি হবে? খাড়া আকৃতির হবে। এরপর হচ্ছে অপেক্ষাকৃত কম খাড়া আকৃতির হয়, এখানে একটু লেখা আছে অপেক্ষাকৃত কোথায় অপেক্ষাকৃত খাড়া আকৃতির, ঠিক আছে, অপেক্ষাকৃত কম খাড়া আকৃতির হবে, এখানে একটা কম হবে। আচ্ছা, এটা পরে বলতেছি, এটা আমি দেখা দিচ্ছি, রেখা যখন আঁকবো তখন দেখা দিচ্ছি। এরপর আরেকটা জিনিস কি বলছে, দামের শতাংশিক পরিবর্তন হলে চাহিদার শতাংশিক কোনো পরিবর্তন না হলে তখন তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলে। 0 এক্ষেত্রে সম্পূর্ণ বা বিশুদ্ধ অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। এক্ষেত্রে লম্বকের সমান্তরাল হয়। এই দেখো, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এরপরে দেখো, দামের সামান্য পরিবর্তন হলে বা কোনো পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন হয় তখন তাকে অসীম স্থিতিস্থাপকতা বলে, ঠিক আছে। এক্ষেত্রে বিশুদ্ধ স্থিতিস্থাপক, এক্ষেত্রে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। আচ্ছা, রেখা নিয়ে আমি একটু বলে দিচ্ছি, এই রেখা নিয়ে এখান থেকে বলে দিচ্ছি, এখান থেকে যদি বলে দিতে চাই তাহলে আমি এগুলো মুছে ফেলি, এই সাইড গুলো মুছে ফেলি, এই সাইড গুলো আমাদের তেমন একটা দরকার নাই। ওকে, আমি একটু এগুলো মুছে ফেলি, তারপর হচ্ছে বাকিটা আসতেছে। এগুলো মুছে ফেলতেছি কেন? আমি এখানে রেখা টাকার জন্য, ঠিক আছে, রেখা রাখতেছি। ওকে, খেয়াল কর, আমি এখানে একটু রেখাগুলো না আঁকলে তোরা একটু কম বুঝবি, আমি একটু রেখাগুলো আঁকার চেষ্টা করি। 5টা রেখা আঁকবো, এই জন্য একটু ছোট ছোট করে রাখতেছি। এবার একটু খেয়াল করিস, এবার একটু ভালো করে খেয়াল করবে। মনে রাখবি, নিচে তো সবসময় চাহিদা থাকে আর উপরে হচ্ছে দাম থাকে। এগুলো জাস্ট তোদের বোঝার জন্য আমি সংক্ষেপে বলতেছি, তোরা জাস্ট বুঝে নিস, ঠিক আছে, জাস্ট বুঝে নিবি। কিন্তু জিনিসগুলো এখান থেকে আরো একটু ডিপলি পড়া যায়, বাট এইচএসসি তে একটু ডিপলি পড়ে লাভ নাই। তোরা শুধু ডিপলি পড়ে মাথার উপর দিয়ে তোদের যাবে, ওই জন্য আমি মাথার উপর দিয়ে যাতে না যাই একদম সোজাভাবে বুঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা কর। আমি এখানে কয়েকটা বিন্দু নিচ্ছি, এই একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, 1 2 3 4, এগুলো সমান দূরত্ব হলে সব থেকে বেশি ভালো হয়। 1 2 3 4, 1 2 3 4, এগুলো সমান দূরত্ব নিলে সব থেকে বেশি ভালো হয়। 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। আমি চাচ্ছি যে একদম সমান সমান হোক, সব বিন্দু দূরত্ব যদি সমান সমান হয় তাহলে এটা এক্স্যাক্টলি রেখাটা পাওয়া যাবে, এক্স্যাক্টলি রেখা। 1 2 3 4, 1 2 3 4, একদম এক্স্যাক্টলি পাওয়ার জন্য আমরা জাস্ট বিন্দুগুলো নিলাম। তোরা কি কেউ কিছু কমেন্ট করেছো? খারাপ কি? আচ্ছা, বলতেছি, কি বুঝাচ্ছে না? কি বুঝাচ্ছে না মেহরাজ? কি বুঝাচ্ছে না বল, কি বুঝাচ্ছে না বল, কি বুঝাচ্ছে না বল। আচ্ছা, ওগুলো আমি বুঝাইছি, এবার আমি বুঝাইছি, দেখ, এবার আমি বুঝাইছি, দেখ দেখ এটা হচ্ছে কত? 1, এটা 2, এটা 3, এটা 4, 1 2 3 4। মনে কর আমি বললাম 2 টাকা দামে চাহিদা 4, 4টা দামে চাহিদা 2, এইটা হচ্ছে একটা রেখা। তোকে আমি যদি এখানে প্রশ্ন করি
যে এখানে দাম কয় টাকার, দেখ দামের কয় টাকা পরিবর্তন হয়েছে, দাম দেখ 2 টাকা বাড়ছে, পরিবর্তন হচ্ছে 2। চাহিদার কত পরিবর্তন হচ্ছে, চাহিদার 4 থেকে 2 আসে, পরিবর্তন হচ্ছে কত 2। তাহলে চাহিদার পরিবর্তনও 2, দামের পরিবর্তনও 2, ভালো করে বুঝিস। চাহিদার পরিবর্তনও 2, দামের পরিবর্তনও 2, ভালো করে বুঝিস। আবার বলতেছি দেখ, 1 2 3 4, 1 2 3 4 বললাম 2 টাকা দামে চাহিদা 4, 2 টাকা দামে চাহিদা 4, আর 3 টাকা দামে চাহিদা 2, 3 টাকা দামে চাহিদা 2। এটাকে আমরা এভাবে করে দিলাম, ঠিক আছে, এভাবে দিলাম। আমাকে বলতো যে দাম হচ্ছে 2 টাকা থেকে 3 টাকা, 2 টাকা থেকে 3 টাকা, তাহলে দাম কত টাকা বাড়ছে, বা দামের পরিবর্তন কত, দামের পরিবর্তন হচ্ছে 1। একইভাবে চাহিদা আগে কত ছিল 4, দেখ আগে ছিল 4, 4 থেকে কত হয়েছে 2, 4 থেকে যদি 2 হয় তাহলে পরিবর্তন কত বলতো, চাহিদার পরিবর্তন কত, চাহিদার পরিবর্তন কত বলো দেখি, চাহিদার পরিবর্তন কত বলো, বলো চাহিদার পরিবর্তন কত। দাম যদি 1 টাকা বাড়ে, এদিকে চাহিদার পরিবর্তন কত হয়েছে, 2 হয়েছে, গুড, চাহিদার পরিবর্তন হচ্ছে 2। তাহলে দামের পরিবর্তন 1, চাহিদার পরিবর্তন হচ্ছে 2, ভালো করে খেয়াল করিস, একদম মজার জিনিস, কিন্তু মজার জিনিস, হ্যাঁ। তারপর বললাম দাম হচ্ছে 2 টাকা দামে, এখানে আমরা লিখতে পারি 1 2 3 4, আর এখানে 1 2 3 4, এভাবে করে আমরা লিখতে পারি। এই 4টা এখানে দিলাম, তোরা বুঝে নিস। তো আমি বললাম যে 2 টাকা দামে চাহিদা ছিল 4, 2 টাকা দামে চাহিদা ছিল 4, এবং 4 টাকা দামে, 4 টাকা দামে চাহিদা হয়ে গেছে মনে কর, 4 টাকা দামে চাহিদা হয়ে গেছে মনে কর 3, 4 টাকা দামে চাহিদা হয়ে গেছে 3। তাহলে রেখাটা কেমন দাঁড়াবে, রেখাটা দাঁড়াবে এইভাবে, এভাবে দাঁড়াবে, তাই না, এভাবে দাঁড়াবে। তাহলে দেখ তো দামের পরিবর্তন কত, দামের পরিবর্তন হচ্ছে 2। এই যে যেহেতু 2 টাকা থেকে 4 টাকা হয়েছে, পরিবর্তন 2। চাহিদার পরিবর্তন কত, 4 থেকে 3 হয়েছে, তাহলে চাহিদার পরিবর্তন হচ্ছে 1। আবার এখানে খেয়াল কর যে মনে কর যে 1 2 3 4, 1 2 3 4, দেখ এখানে খেয়াল কর দামের পরিবর্তন হচ্ছে, মনে কর দাম 2 টাকা দামে চাহিদা হচ্ছে 3 বা 4, 2 টাকা দামে চাহিদা হচ্ছে 4, আর 4 টাকা দামে চাহিদা হচ্ছে 4। অর্থাৎ এখানে আগে ছিল, এখানে এখনো আছে, এখানে চাহিদার কোনো পরিবর্তন হয় না, চাহিদার কোনো পরিবর্তন হয়নি। এই রেখাটা দেখ, দামের পরিবর্তন হচ্ছে 2, দামের পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদার পরিবর্তন দেখ আগেও 4 ছিল, এখনো 4, অর্থাৎ চাহিদার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ চাহিদার পরিবর্তন 0, চাহিদার পরিবর্তন ঠিক 0। আবার এখানে আমি যদি বলি 1 2 3 4, 1 2 3 4, তো এখানে যদি আমি বলি যে দাম আগে ছিল 2 টাকা, তখন 4, আবার দাম 2 টাকা হয়ে গেছে, তখন চাহিদা হচ্ছে 2। তাহলে এই যে দাম 2 টাকা দামে 2, আবার 2 টাকা দামে 4, এরকম যদি হয় তাহলে রেখাটা হচ্ছে এরকম ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে এখানে দামের কোনো পরিবর্তন হয়নি, দেখ দাম একটাই আছে, দামের কোনো পরিবর্তন হয়নি, দামের পরিবর্তন 0, কিন্তু চাহিদার এখানে পরিবর্তন হয়েছে, চাহিদার পরিবর্তন হচ্ছে 2, চাহিদার পরিবর্তন হচ্ছে 2। এই জিনিসটা বুঝছিস কিনা বল। আচ্ছা, -1 +1 যাই হবে হোক, আমরা জাস্ট বুঝাতে যাচ্ছি যে দামের পরিবর্তন, চাহিদার পরিবর্তন, এই জিনিসটা বুঝছো কিনা বলো, দামের পরিবর্তন, চাহিদার পরিবর্তন, এই জিনিসটা বুঝছো কিনা বলো। দামের পরিবর্তন, চাহিদার পরিবর্তন, এটা বুঝছো কিনা বলো, যে দামের পরিবর্তন এত, চাহিদার পরিবর্তন এত, যে বললাম এই কথাগুলো বুঝছো কিনা বলো, এই কথাগুলো বুঝতে পারছো কিনা সেটা বলো। ক্লিয়ার, মেহরাজ বলছে ক্লিয়ার। ও ক্লিয়ার, ও তাহলে বুঝছি। এই যে দেখ এখানে খেয়াল কর, এখানে দামের পরিবর্তন, চাহিদার পরিবর্তন এবং দামের পরিবর্তন দুইটাই সমান। চাহিদার পরিবর্তন দেখ, দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন দুইটাই সমান। তাহলে দুইটা সমান হলে কি বলছিলাম, যখন দুইটা সমান হয় তখন সেটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। তো একক স্থিতিস্থাপকতার রেখাটা স্বাভাবিক থাকে, রেখাটা একদম নর্মাল থাকে, স্বাভাবিক থাকে। এটা হচ্ছে স্বাভাবিক আকৃতির রেখা, যে স্বাভাবিক আকৃতির রেখা, ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক আকৃতির রেখা। বাট এই জায়গায় খেয়াল কর, চাহিদার পরিবর্তন হচ্ছে 2, দামের পরিবর্তন হচ্ছে 1। অর্থাৎ দামের চেয়ে দেখ, দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি, দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি, তখন কি হয়, একের বেশি স্থিতিস্থাপকতা। আর একের বেশি স্থিতিস্থাপকতা হলে রেখাটা কেমন দেখ, রেখাটা এই ধরনের হয়, রেখাটা এই ধরনের হয়। আর এইটা খেয়াল কর, এখানে দামের পরিবর্তন হচ্ছে 2, চাহিদার পরিবর্তন হচ্ছে 1, অর্থাৎ দামের চেয়ে চাহিদার পরিবর্তন কম। এই যে দামের চেয়ে চাহিদার পরিবর্তন কম, দামের চেয়ে চাহিদার পরিবর্তন হলে কি হয়, ওই একের কম, একের কমের ক্ষেত্রে রেখাটা কেমন হয়, এরকম হয়। এইটাকে বলা হয় অধিক খাড়া আকৃতির রেখা, অধিক খাড়া আকৃতির রেখা। আর এটাকে বলা হয় কম খাড়া আকৃতির রেখা। মানে এটা একটু দেখো, খাড়া মানে হচ্ছে লম্বের সাথে কিরকম আচরণ করতেছে, সে কি সোজাসুজি দাঁড়ায় আছে, মানে খাড়া বলতে এখানে ঢালু বোঝাচ্ছে, ঢালু,
এটা ঢালু বেশি, এটা একটু কম ঢালু। ঠিক আছে, ওই যে ঢালু মানে কি বলছি, এই যে কম খাড়া মানে কি, ঢাল কম। কম খাড়া মানে কি বলতো, কম খাড়া মানে কি, কম খাড়া মানে হচ্ছে ঢাল কম, এটা ঢাল কম। আর অধিক খাড়া মানে কি, অধিক খাড়া মানে হচ্ছে ঢাল, এটার হচ্ছে ঢাল বেশি, এটার হচ্ছে ঢাল বেশি। একইভাবে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো যে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার পরিবর্তন হয়নি। এই যে দেখো এখানে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি, তাহলে শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা হলে রেখাটা কেমন হয়, দেখো রেখাটা লম্বের মতো সমান্তরাল, তাহলে এটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের, লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল। ঠিক আছে, লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে এই লম্ব অক্ষের সমান্তরাল, যেসব জিনিস লম্ব অক্ষের সমান্তরাল, মনে রাখবা একটা কথা মনে রাখবা, যার লম্বে, যেটা লম্ব অক্ষের সমান্তরাল সেটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা, সেটা হচ্ছে কি বলতো, শূন্য স্থিতিস্থাপকতা। কিন্তু কিন্তু আমরা তো জানি যে লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন বলতো, লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন, আমি যদি বলি যে এটার ঢাল কেমন, লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন, এটা তো লম্বকের সমান্তরাল, স্থিতিস্থাপকতা এর নাম কি, শূন্য স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা। কেন, কারণ এখানে দামের পরিবর্তনের সাথে চাহিদার কোনো পরিবর্তন হয় না, দামের পরিবর্তনের সাথে চাহিদার কোনো পরিবর্তন হয় না। তো এক্ষেত্রে এটা লম্বকের সমান্তরাল, কিন্তু স্থিতিস্থাপকতার বেলায়, স্থিতিস্থাপকতার বেলায় একটা শূন্য, কিন্তু ঢালের বেলায় কি, ঢালের বেলায় কি বলতো, ঢালের বেলায় লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন, এই লম্বকের সমান্তরাল, স্থিতিস্থাপকতা শূন্য, স্থিতিস্থাপকতা শূন্য, কিন্তু আমাকে বলো লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন, লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন, মনে আছে তোমাদের কারো, লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন, কারো মনে আছে, লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন, অসীম, গুড। লম্বকের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে অসীম। অনেকে পজিটিভ পজিটিভ মারতেছো, কিন্তু এগুলো বুং বাং কথা বলে লাভ নাই, বুং বাং কথা বলে লাভ নাই, এই গুলাইভেল বাজে, দেখো গুলাইভেল বাজে, দেখো যেটা শূন্য স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতার যার মান শূন্য, স্থিতিস্থাপকতা যার মান শূন্য, কিন্তু ঢালের বেলায় অসীম, ঢালের বেলায় অসীম। আবার এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো যে, এখানে খেয়াল করো, এই দেখো এখানে হচ্ছে দামের কোনো পরিবর্তন হয় নাই, দামের পরিবর্তন জিরো, দামের পরিবর্তন জিরো, এই যে দামের পরিবর্তন জিরো, চাহিদার পরিবর্তন হয়েছে, দেখো চাহিদার পরিবর্তন হচ্ছে 2, তাহলে দামের পরিবর্তন ছাড়া যদি চাহিদার পরিবর্তন হয় তখন সেই রেখাটা কেমন হয়, সেই রেখাটা হয় ভূমি অক্ষের সমান্তরাল। বলো কার সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল। এখন ভূমি অক্ষের সমান্তরাল হলে তার স্থিতিস্থাপকতা কেমন, তার স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম, তার স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। তবে আমরা তো জানি যে ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল কেমন, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে শূন্য, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য। ভাইয়া ঢাল শূন্য, ভাইয়া ঢাল শূন্য, ঢাল শূন্য, কিন্তু স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। ভাইয়া ঢাল শূন্য কিন্তু স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। এখানে লম্বকের সমান্তরাল, যেটার লম্বকের সমান্তরাল সেটার স্থিতিস্থাপকতা শূন্য, কিন্তু ঢাল হচ্ছে অসীম। আর এখানে হচ্ছে স্থিতিস্থাপকতা অসীম কিন্তু ঢাল হচ্ছে শূন্য। পার্থক্যটা বুঝবা, পার্থক্যটা বুঝবা। এখানে উল্টা, হ্যাঁ এখানে উল্টা, সেটাই বুঝলাম, সেটাই বুঝলাম। এই জিনিসটা তো মুখস্থ করে এসে তোদেরকে শিখাই দিলাম। তাহলে বললাম তাহলে আমাদের রেখাটা 5 প্রকার হতে পারে। ভাই চাহিদা স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা কয় প্রকার, এই প্রশ্নটা আসে। স্থিতিস্থাপকতার ভিত্তিতে দেখ, দামি স্থিতিস্থাপকতা যেমন 5 প্রকার, দামি স্থিতিস্থাপকতা যেমন 5 প্রকার, স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখাও 5 প্রকার। স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা, এই চাহিদা রেখাও হচ্ছে 5 প্রকার। স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখাও কয় প্রকার বলতো, 5 প্রকার। স্থিতিস্থাপকতার ভিত্তিতে, ভাইয়া স্থিতিস্থাপকতার ভিত্তিতে, এই স্থিতিস্থাপকতার ভিত্তিতে এই চাহিদা রেখাটাও 5 প্রকার। চাহিদা রেখাও কয় প্রকার, 5 প্রকার। একটা হচ্ছে স্বাভাবিক চাহিদা রেখা, একটা কম খাড়া, একটা অধিক খাড়া, একটা লম্বের সমান্তরাল, একটা ভূমি সমান্তরাল, একটা ভূমির সমান্তরাল। দেখতো ভাই কত জিনিস এই এই জায়গায় আসলে বুঝার কি জিনিস আছে কল্পনা করতে পারবে না, কি কি বুঝার জিনিস আছে কল্পনা করতে পারবে না, এতগুলো জিনিস যে বুঝার আছে। স্যার আরেকবার বলেন, আরেকবার বলতে পারবো না, আরেকবার বলতে পারবো না, এমনিতে হাফাই গেছি। এটা টেনে টেনে আবার পড়বি, টেনে টেনে আবার পড়বি, টেনে টেনে আমি যেভাবে বলছি সেভাবে আবার বুঝে বুঝে আবার পড়িস, আবার বলতে পারবো না, না পারলে পরে আবার ক্লাস নেবো। এরপরে স্থিতিস্থাপকতা কাকে বলে, এই যে এখানে স্থিতিস্থাপকতা কাকে বলে এবং স্থিতিস্থাপকতার সূত্র কি। তো স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দ্রব্য যখন চিনতে যাবো তখন একটা মান ধনাত্মক হতে পারে, আরেকটা মান হচ্ছে ঋণাত্মক হতে পারে। দ্রব্য হলে সেটা সাধারণ বা ব্যাবলেন দ্রব্য, ঋণাত্মক হলে সেটা নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। নিকৃষ্ট বা গিফেন দ্রব্য আমরা বলছি ব্যাবলেন বা গিফেন দ্রব্য ততক্ষণ বলবো না যদি আমাদেরকে বলতে না বলে, আমরা সবসময় বলবো সাধারণ বা নিকৃষ্ট, সাধারণ বা নিকৃষ্ট। এবার আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, স্থিতিস্থাপকতার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কাকে বলে, সূত্র কি, এবং স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে কি হয়, শূন্য হলে কি হয়, ঋণাত্মক হলে কি হয়। ধনাত্মক হলে পরিবর্তক দ্রব্য, ঋণাত্মক শূন্য হলে সম্পর্কহীন দ্রব্য, ঋণাত্মক হলে পরিপূরক দ্রব্য, এগুলো তোদেরকে বলছি। তারপর পরিবর্তক দ্রব্য কাকে বলে, এখানে পরিবর্তক দ্রব্য কাকে বলে বা বিকল্প দ্রব্য কাকে বলে, পরিপূরক দ্রব্য কাকে বলে, ঠিক আছে। এদের উদাহরণ এই জিনিসগুলো পড়ে ফেলবি, এই জিনিসগুলো পড়ে ফেলবি। এরপর যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে,
এখানে যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে, যোগান স্থিতিস্থাপকতা সূত্র, যোগান স্থিতিস্থাপকতা নির্ণয়ের কি কি পদ্ধতি আছে, সংখ্যাগত পদ্ধতি, শতকরা পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবি পদ্ধতিগুলা। যোগান স্থিতিস্থাপকতাকে 5 ভাগে ভাগ করা যায়, এই যে একই যেটা পড়ে আসছে সেটা, যোগান স্থিতিস্থাপকতাকে 5 ভাগে ভাগ করা যায়। একটু আগে যেটা পড়ে আসছে সেটা, এককের বেশি, এককের কম, এককের সমান, শূন্য, শূন্য, একটা হচ্ছে অসীম, শূন্য একটা হচ্ছে অসীম। আমি যদি একটু উপরে তুলি, এই যে একটা হচ্ছে একক, এককের বেশি, তারপর হচ্ছে এককের কম, একটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। এখানে মনে রাখবি, এখানে মনে রাখবি এখানে মনে রাখবি এককের বেশি, এককের বেশি হয় কোনগুলোর ক্ষেত্রে, টেলিভিশন, ফ্রিজ, দামি আসবাবপত্র, মোটর গাড়ি, অর্থাৎ শিল্পজাত দ্রব্যের। ভাই প্লিজ, যোগান স্থিতিস্থাপকতা মনে রাখবি, শিল্পজাত দ্রব্যের যোগান স্থিতিস্থাপক, শিল্পজাত দ্রব্যের যোগান স্থিতিস্থাপক। কিন্তু মাছ, মাংস, শাকসবজি, দুধ, ফলমূল, পচনশীল দ্রব্য, পচনশীল দ্রব্য যোগান অস্থিতিস্থাপক। তাহলে ভাইয়া এখানে হচ্ছে কথা কয়টা আসতে পারে বলো? কথা আসতে পারে দুইটা, কথা আসতে পারে দুইটা। একটা হচ্ছে শিল্পজাত দ্রব্যের স্থিতিস্থাপকতা কেমন, স্থিতিস্থাপক, আর পচনশীল দ্রব্য বা কৃষি দ্রব্য, পচনশীল বা কৃষি দ্রব্য, পচনশীল মানে কি বলতো, পচনশীল মানে কৃষি দ্রব্য, কৃষি দ্রব্যের স্থিতিস্থাপকতা হচ্ছে অস্থিতিস্থাপক, কৃষি দ্রব্যের যোগান স্থিতিস্থাপকতা হচ্ছে অস্থিতিস্থাপক, আর শিল্পজাত দ্রব্যের স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক, আর হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে একটা পদ্ধতি, ওই পদ্ধতি থেকে দুই ধরনের মান পাওয়া যায়, একটা স্থিতিস্থাপক আর একটা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক হচ্ছে শিল্পজাত দ্রব্য, অস্থিতিস্থাপক পচনশীল বা কৃষিজাত দ্রব্য। আবার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি শূন্য স্থিতিস্থাপকতার বেলায় যোগান রেখা কেমন, শূন্য স্থিতিস্থাপকতার যোগান রেখা মান যদি শূন্য হয় তাহলে লম্বকের সমান্তরাল, লম্বকের সমান্তরাল। আর যোগান স্থিতিস্থাপকতার মান অসীম হলে রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল। এই দুইটা কথা আমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। যোগান স্থিতিস্থাপকতার মান শূন্য হলে যোগান রেখা লম্বকের সমান্তরাল, যোগান স্থিতিস্থাপকতার মান অসীম হলে যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এই দুইটা জিনিস আমরা মাস্ট মনে রাখবো, এই দুইটা জিনিস আমরা মাস্ট মনে রাখবো। রেখাটা কেমন হয়, এর বাইরে আর তেমন একটা কিছু আসবে না, এর বাইরে তার এমন একটা কিছু আসবে না। মানে কি এখন থাকবে চাহিদা যোগানের মধ্যে, মান কি একই থাকবে চাহিদা যোগানের মধ্যে? হ্যাঁ, একই একই একই, সেম সেম কথাবার্তা, সেম সেম কথাবার্তা। শুধু একটা পার্থক্য কোথায় দেখছো তোমরা, পার্থক্যটা কোথায় দেখছো আমি জানি না। দেখো আমরা একটু আগে পড়ে আসছি যে বিলাসজাত দ্রব্যের, বিলাসজাত দ্রব্যের বেলায় স্থিতিস্থাপক হয়, বিলাসজাত দ্রব্যের স্থিতিস্থাপক চাহিদা, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যে অস্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা। আর এখানে বিলাসজাত বা নিত্য প্রয়োজনীয় না বলে, ভাই এগুলো তো ভোগের ক্ষেত্রে ইউজ হয় না, ভোগের ক্ষেত্রে দুই ধরনের দ্রব্য, বিলাসজাত, নিত্য প্রয়োজনীয়। কিন্তু যারা বিক্রেতা তারা তো যোগান দেয়, তাদের ক্ষেত্রে তো আর এগুলো না, তাদের ক্ষেত্রে হয় শিল্পজাত, নাহলে হবে পচনশীল বা কৃষিজাত। তাহলে যদি পচনশীল হয় তাহলে অস্থিতিস্থাপক, শিল্পজাত হলে স্থিতিস্থাপক, এই জিনিসটার পার্থক্য, আর কিছু না। তাহলে এই ক্ষেত্রে জাস্ট শিল্পজাত আর পচনশীল কথাটা বলতে হবে, আর কিছু বলতে হবে না। কথা ক্লিয়ার? বাকি কথাগুলো ক্লিয়ার কিনা বল। ওকে, আই হোপ বাকি কথাগুলো ক্লিয়ার থাকবে। স্থিতিস্থাপকতা শেষ করে দিছি, একটু পড়ে ফেলিস, এইগুলো পড়ে ফেলবি, এমসিকিউ গুলো শেষ করে ফেলবি। এই অধ্যায় শেষ হলে আমরা এমসিকিউর উপর একটা সলভ ক্লাস নিব, তারপর হচ্ছে এদিকে তারসাম্য গুলো কালকে নেক্সট ক্লাসে পড়ে দেবো, কালকে ক্লাস, ঠিক আছে? ভারসাম্যের উপর কালকে ক্লাস হবে। আই হোপ এই জিনিসটা তোমরা একটু নিয়ে রাখবা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, না বুঝলে সেটা টেনে দেখো, জিনিসটা একটু কঠিন বাট বুঝে পড়লে মজা, ঠিক আছে? সবাই একটু ভালো মতো দেখে রাখিও, পরবর্তী কালকে ক্লাস হবে, কালকে সবাই জয়েন করে ফেলবা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা, বাই বাই। বুঝে পড়বা প্লিজ, সবাই একটু বুঝে পড়ে রাখে। কালকে আমি গ্রুপে বলে দিব কালকে কয়টায়, ঠিক আছে? সবাই ভালো থাকিস।